দেখো এটার অ্যান্সার কিন্তু আমি আগেই বলছি তোমাদের কিভাবে লিখতে হবে। আচ্ছা এখন দেখো 1 নং যৌগটির 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 65 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়, তাহলে কি পরিমাণ অধক্ষেপ পড়বে হিসাব করো। তাহলে বলো তো এই দ্রবণটা কত তাপমাত্রায় তৈরি? 65 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 65 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণের মধ্যে কতটুকু দ্রব্য আছে সেটা আগে বের করবা। এটা বের করার জন্য কোন সূত্র ইউজ করতে হবে? এস এম বাই এম মাইনাস এম গুণন 100। এস কত? 50। এম বের করতে হবে, এম গুণন 100, বড় হাতের এম কত? 300 মাইনাস এম। তো এখান থেকে বের করো এম কত হয়, কত? 100 গ্রাম। তো তোমাদেরকে বলছি যদি সম্পৃক্ত দ্রবণ থাকে তাহলে এরপর তুমি যখন নিম্ন তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে সেটা যখন বের করবা, সেটা বের করার আগে কি করে নিতে হবে? দ্রাবকের ভর বের করে নিতে হবে। তাহলে দেখো এবার কত? 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসের হিসাব করব। এটা করার আগে যদি সম্পৃক্ত দ্রবণ থাকে তাহলে তোমাকে দ্রাবকের ভর বের করে নিতে হবে, এম মাইনাস এম। এম হলো 300 মাইনাস দ্রবের ভর হলো 100, এই হলো তোমার 200। আচ্ছা তাহলে এবার ওই সূত্রই ব্যবহার করব। 15 ডিগ্রি সেলসিয়াসে এস কত? 20। এম বের করতে হবে, এম মাইনাস এম এবার বসাবো এখানে, গুণন 100। কত হয়? এখানে এম সমান আসে হলো 40 গ্রাম। তাহলে ক্লাসিত হবে কত? ক্লাসিত হবে 100 মাইনাস 40 ইকুয়াল 60 গ্রাম। দেখো তো এই এমসিকিউ গুলোর অ্যান্সার বের করতে পারো কিনা। 45 গ্রাম ধাতব ক্লোরাইডকে 300 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা হলে বিকারে ঠান্ডা অনুভূত হয়, এর দ্রাব্যতা কত? তাহলে এস সমান দ্রবের ভর দেওয়া আছে 45, দ্রাবকের ভর হলো 300 গুণন 100। ঠিক আছে, 15। এবার বলো তো 208-এ কি হবে? এই যে এখানে দেখো ধাতব ক্লোরাইড কি কঠিন না তরল না গ্যাস? কঠিন না? কঠিন দ্রবের ওপর, কঠিন দ্রবের দ্রাব্যতার ওপর বা তরলের দ্রাব্যতার ওপর চাপের কোনো প্রভাব নাই, চাপের প্রভাব শুধু গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে। তাহলে এটা ঠিক নয়। তাহলে ধাতব ক্লোরাইড, তো ধরো ধাতব ক্লোরাইড এসিএল আছে, ধাতব ক্লোরাইড। এখন তুমি এর মধ্যে যদি HCl যোগ করো, এত দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করলো? সম্পৃক্ত দ্রবণে এ প্লাস সিএল মাইনাস। এখন যদি তুমি এখানে HCl যোগ করো তাহলে এখান থেকে পাবা H প্লাস সিএল মাইনাস। তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেল না? সম আয়নের ঘনমাত্রা বেড়ে গেছে। তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, মানে অধক্ষিপ্ত হবে। তাহলে এটা ঠিক আছে, HCl মিশাতে হবে। আচ্ছা এবার তাপমাত্রার বিষয়টা কিভাবে বুঝবো? দ্রবকে দ্রবীভূত করলে ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা অনুভূত হয় মানে কি? তাপহারী বিক্রিয়া। ঠান্ডা অনুভূত হয় মানে দ্রবীভূত হওয়ার বিক্রিয়াটা কেমন? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে দ্রাব্যতা আরো বাড়বে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। তাহলে তাপমাত্রা কমালে কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে, তার মানে অধক্ষিপ্ত হবে।
তাহলে এই যে এই দুই ভাবে তুমি অধক্ষিপ্ত করতে পারো। তাহলে 2 আর 3, কি বুঝতে পারছো? এবার এটা করতে পারবা? 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াসে 50 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড গ্লাসিত হবে? তো দেখো এটা আগের অঙ্কের মতোই, শুধু এইটা এই জন্য দিছি, দেখো এই গ্রাফ দিয়েও দেওয়া থাকতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হলো 60, 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হলো 40। ঠিক আছে, করতে পারবে না? প্রথমে আগে 50 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রবীভূত আছে সেটা বের করবা, এবং এটা বের করার জন্য এই যে এই দ্রাব্যতা ব্যবহার করতে হবে। তারপর দেখো, যেহেতু এখানে সম্পৃক্ত দ্রবণের কথা বলা আছে, তার মানে যখন টেম্পারেচার তুমি কমিয়ে নিয়ে আসবা তখন কতটুকু দ্রব আছে সেটা বের করার জন্য দ্রাবকের ভর ব্যবহার করতে হবে। তার মানে দ্রবণের ভর থেকে এর আগের যেটা দ্রবের ভর পাবা সেটা বিয়োগ করতে হবে, এরপর দুটো বিয়োগ করলেই হবে। কি বোঝা গেছে? এবার দেখো তো এটা করতে পারো কিনা। তাহলে প্রথমে কোন তাপমাত্রার মানে ক্যালকুলেশন করতে হবে? 28। কেন? 28এই দ্রবণটা তৈরি করা আছে। তাহলে প্রথমে 28 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রবীভূত আছে সেটা আগে বের করো। ওই সূত্র তো ওটাই, এস সমান এম গুণন 100 এম মাইনাস এম। এস কত? 35, এম গুণন 100 130 মাইনাস এম কত? 33.7। আচ্ছা, এরপর কি করবা? এটা কত তাপমাত্রায় হিসাব গেল? 28। কি ওটা সম্পৃক্ত দ্রবণ আছে না? তাহলে সম্পৃক্ত দ্রবণ হলেই পরের তাপমাত্রায় যখন ক্যালকুলেশন করতে যাব তখন কি দিয়ে হিসাব করতে হবে? দ্রাবকের ভর। এম মাইনাস এম সমান 130 মাইনাস 33.70 কত হয়? 96. আচ্ছা 3 দিলাম, এত গ্রাম। এবার এস কত এখানে? 45। এম বের করতে হবে, এম মাইনাস এম হলো 96.3 গুণন 100 কত হয়? হ্যাঁ, 33 গ্রাম। হিসাব ঠিক মতো করছো তো নাকি? আচ্ছা, এখন দেখো টেম্পারেচার বাড়ানোর ফলে এটা আরো দ্রবীভূত করতে পারবে। অর্থাৎ এর মধ্যে যদি মোট 43.33 গ্রাম দ্রব থাকে তাহলে এটা সম্পৃক্ত হবে, কিন্তু অলরেডি 33.7 আছে, তাহলে অতিরিক্ত যোগ করতে হবে। 43.33 মাইনাস 33.70 কত? 9.63 গ্রাম। কি বুঝতে পারছো? তাহলে এইটাই অঙ্কে আর কোনো অসুবিধা আছে তোমাদের? দেখো এটাও একটা করে রাখো, এর আগে যে দ্রাব্যতার মানগুলো দেওয়া ছিল সেগুলো কোন এককে দেওয়া ছিল বলো তো? গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। ওইভাবে দ্রাব্যতার মান দেওয়া থাকলে সূত্র হলো এস সমান এম গুণন 100 ডিভাইডেড বাই এম বাই এম, এম মাইনাস এম। কিন্তু এখানে দেখো তো দ্রাব্যতার একক কি দেখতে পাচ্ছ? গ্রাম পার লিটারে দেওয়া আছে।
তো গ্রাম পার লিটারে বা মোল পার লিটারে যদি দ্রাব্যতা দেওয়া থাকে তখন সূত্রটা হলো এই যে এরকম, এস সমান দ্রবের ভর, এখানে যেহেতু গ্রাম দেখতে পাচ্ছি তাহলে এই যে দিলাম দ্রবের ভর গ্রাম, আর নিচে হবে হলো সম্পৃক্ত দ্রবণের আয়তন একক লিটার। তাহলে এবার বলো তো কোন তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করা আছে? 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব আছে সেটা আগে আমরা বের করে নেব। 60 ডিগ্রি সেলসিয়াসে এস কত? 50। 50 ইকুয়াল দ্রবের ভর আমরা বের করতে চাচ্ছি, তাই আমি ধরলাম দ্রবের ভর এম। সম্পৃক্ত দ্রবণের আয়তন, সম্পৃক্ত দ্রবণের আয়তন দরকার আয়তন দিয়ে রাখছে ভর। সম্পৃক্ত দ্রবণের আয়তন দরকার কিন্তু দিছে কি? ভর। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব থাকলে সাধারণত একক দেওয়া থাকে না। তাহলে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে কোন অঙ্কে, যদি দেখো আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তাহলে বুঝবা এই অঙ্কে কোনো এক জায়গায় ভরকে আয়তনে অথবা আয়তনকে ভরে কনভার্ট করতে হবে। তো আপেক্ষিক গুরুত্ব দিয়ে কিভাবে আমরা ভরকে আয়তনে আর আয়তনকে ভরে কনভার্ট করব? দেখো আপেক্ষিক গুরুত্বটা কি? আপেক্ষিক গুরুত্ব সাধারণত একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী সেটা তুলনা করা হয়। তাহলে দেখো আপেক্ষিক গুরুত্ব সমান বস্তুর বা দ্রবণ যাই বলো, বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। কি কথা বুঝতে পারছো? তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব আমরা ব্যবহার করি 1 গ্রাম পার এমএল। 1 গ্রাম পার এমএল। তাহলে এখন দেখো তো এখানে বস্তু বা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে? 1.13। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে? বস্তুর ঘনত্ব কত হবে? ওইটাই হবে না? তাহলে কোনো প্রশ্নে যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে কোনো কিছুর, তার মানে তার তুমি ঘনত্ব জানো। আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই, একটার একক আছে আর একটার একক নাই। যেমন ওটার একক নাই 1.13, তাহলে ওটার পাশে যদি তুমি গ্রাম পার এমএল বসাও তাহলে সেটা কি হয়ে যাবে? ওই বস্তুর ঘনত্ব হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের দরকার হলো কি দরকার? আয়তন দরকার। তাহলে ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। তাহলে ঘনত্ব কত এখানে? 1.13। ভর কত? 450। তা আমি আয়তন ভি দিলাম এখানে। তাহলে আয়তন ভি সমান কত? 398.23। তাহলে দেখো তো এখানে আয়তনের একক কি ধরা আছে? তাহলে এটা আয়তন হবে হলো মিলিলিটার। কিন্তু তুমি এখানে কি মিলিলিটার বসাতে পারবা? এখানে বসাতে হবে লিটারে। তাহলে 398.23 ইন্টু 10⁻³ লিটার। তাহলে এবার বসাও 398.23 ইন্টু 10⁻³ এখান থেকে তুমি এম এর মান বের করো। কত? 25.91 গ্রাম। এবার তুমি 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য হিসাব করো। 30 ডিগ্রি সেলসিয়াসে কত? দ্রাব্যতা হলো 42। এম বের করব, এখানেও তোমার 398.23 ইন্টু 10⁻³ এবার দেখো তো এম কত? 16.72 গ্রাম। এবার এই দুইটা বিয়োগ করো। 91 মাইনাস 72 কত? 2। আচ্ছা যাই হোক,
তাহলে এত গ্রাম কি হবে, ক্লাসিত হবে। তাহলে দেখো তোমাদের কিন্তু যে চ্যাপ্টার তোমরা টার্গেট করবা 10টা চ্যাপ্টারের মধ্যে, যেগুলো আমরা এইচএসসি পরীক্ষায় অ্যান্সার করতে চাই, ওই চ্যাপ্টারগুলোর কিছুই বাদ দেওয়া যাবে না। যেমন আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিচ্ছি যে যে 4টা অধ্যায়ের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। গুণগত রসায়ন, তারপরে হলো রাসায়নিক পরিবর্তন, তারপরে হলো পরিবেশ রসায়ন, আর আরেকটা কি পরিমাণগত রসায়ন, আর তড়িৎ রসায়ন। কথা বোঝা গেছে? এই 5টা অধ্যায়ের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এখন যদি মনে করো যে অঙ্ক দেখে যদি ভয় পাও, তাহলে দেখবা যে ওগুলোর আরো থিওরি আরো ঝামেলাপূর্ণ। আর এগুলোর তো সিলেক্টেড অঙ্ক, এগুলো এই যে এখানেই একটু বেশি অঙ্ক করা লাগে আর কি। মানে বিভিন্ন টাইপের আছে এখানে, আর বাকিগুলোর তো সিলেক্টিভ, ওই বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করবে কিনা। তারপরে পরিমাণগত রসায়নে গেলে হয় টাইট্রেশনের অঙ্ক আসবে, না হলে কি বলে মিশ্রণের প্রকৃতি, জারণ বিজারণ, এগুলোই তো। আচ্ছা, এবার আমরা পড়বো হলো দ্রাব্যতা গুণফল বা গুণাঙ্ক। এটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। এই যে এই সংজ্ঞাটা তো দেখছো যে প্রায়ই আসে, কিন্তু তারপরও দেখা যায় যে ওলট পালট অনেকেই লিখে ফেলে। প্রথম কথা হলো দ্রাব্যতা গুণফল সব লবণের হয় না, এই যে, তাহলে এই কথাটা অবশ্যই থাকতে হবে। সব দ্রবণের ক্ষেত্রেও না, তাহলে এই দুটা কথা তো অবশ্যই থাকতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলে। কি কথা বুঝতে পারছো? আচ্ছা, সহজভাবে আগে বোঝো। কোন স্বল্প দ্রবণীয় লবণ আমরা নিলাম সিলভার ক্লোরাইড, এটা আংশিক আয়নিত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো। তাহলে কোনো স্বল্প দ্রবণীয় লবণ তার সম্পৃক্ত দ্রবণে যে আয়ন সমূহ উৎপন্ন করে তাদের মোলার ঘনমাত্রার, এই যে আয়ন সমূহ উৎপন্ন করলো তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে ওই লবণের, এই যে পাশে সিলভার ক্লোরাইড লিখে দিলাম, ওই লবণের দ্রাব্যতা গুণফল বলে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা আমি যেমন ওখানে আয়ন তৈরি করলাম সিলভার ক্লোরাইডের, এবার এটার আয়ন তৈরি করো তো। এটাও স্বল্প দ্রবণীয় লবণ। কি আয়ন তৈরি করছো? কি হবে এখানে? দেখো ফসফেটের চার্জ আছে এই যে ক্যালসিয়ামের কাছে, ক্যালসিয়ামের চার্জ আছে ফসফেটের কাছে, তাহলে ক্যালসিয়াম 2+ ফসফেট 3-। এবার ক্যালসিয়ামের সমতা করো, 3 আছে, এই যে 3, এর আছে হলো 2। তাহলে এটার কেএসপির রাশিমালা কি হবে? কেএসপি সমান হবে ক্যালসিয়াম 2+ ফসফেট আয়নের ঘনমাত্রা। আর এই যে সামনে যে সহগ আছে সেটা পাওয়ার বা ঘাত হয়ে যাবে, এই যে পাওয়ার 3 পাওয়ার 2। এখান থেকে এই যে এই কথাটা আসছে, উৎপন্ন আয়ন সমূহের যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকে, যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকে ওই লবণটির দ্রাব্যতা গুণফল বলে। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমাদের এই যে এরকম প্রশ্ন আসতে পারে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH3 এর দ্রাব্যতা গুণফল 2.5 × 10⁻³ বলতে কি বোঝায়? তো তুমি লিখলা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা লিখলা, তারপর বললা যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH3 স্বল্প দ্রবণীয় লবণটি তার সম্পৃক্ত দ্রবণে যে আয়ন সমূহ উৎপন্ন করে তাদের যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফল 2.5 × 10⁻³ এগুলো ভাষায় লেখার পর তারপর তুমি এইভাবে আয়নিত করে দেখাবা। M3+
M3 প্লাস OH মাইনাস এখানে 3, এরপর লিখবা এইভাবে, এটার KSP সমান M3 প্লাস OH মাইনাস এই যে সামনে সহগ আছে পাওয়ার হয়ে গেল, তারপর এটার মান লিখে দিলা 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, ও সরি 39। কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, মানে এস আর কেএসপি এর মধ্যে সম্পর্ক। তাহলে কি সম্পর্ক এটা? কেএসপি সমান এক্স পাওয়ার এক্স ওয়াই পাওয়ার ওয়াই এস পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন কথা হলো এক্স ওয়াই কি? এই যে এগুলো হলো এক্স ওয়াই, বুঝতে পারছো? এই যে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে ওই লবণটাই দিয়ে যদি তোমাকে বলে যে এটার কেএসপি আর এস এর মধ্যকার সম্পর্ক নিম্নের কোনটি সঠিক, তাহলে কি করবা? এক্স এর মান কত? 3 পাওয়ার 3, 2 পাওয়ার 2, এস পাওয়ার 3 প্লাস 2 5, তাহলে কত হয়? 27 5 দেখ 108 এস 5। কথা বুঝতে পারছো? অনেক সময় প্রশ্ন আসে, এমসিকিউ আসে, এগুলো কিন্তু এমসিকিউ আসবে তোমাদের। অনেক সময় প্রশ্ন আসে এই লবণের জন্য দ্রাব্যতা গুণফলের একক কোনটি হবে? তাহলে তুমি এই যে এটা মনে রাখবা, এস এর একক আমরা কি ব্যবহার করি এই অঙ্কগুলো করার সময়? মোল পার লিটার, অথবা এই যে লিটারকে কিন্তু এটাও লেখা যায় 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে এটা যদি পার লিটার হয় এটা কি হবে? ডিএম ইনভার্স 3। তাহলে এইভাবেও কিন্তু অপশন তৈরি করে। তাহলে তোমাকে যদি বলে যে এই লবণটার দ্রাব্যতা গুণফলের একক কি হবে, ধরো অপশনে এটা দেওয়া আছে মোল পার ডেসিমিটার কিউব দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি জাস্ট কি করবা? এক্স প্লাস ওয়াই এর মান বের করবা। কত? 5 হলে এটার একক হবে মোল পার ডেসিমিটার কিউব 5। তো ধরো অপশন এরকম দেওয়া থাকলো মোল 5 ডিএম 15। কি বুঝতে পারছো? এবার তোমরা নিজেরা বিক্রিয়া লেখো, দ্রাব্যতা গুণফলের রাশিমালা লিখো, সম্পর্ক লিখো, একক লিখো। একক লিখবা এটাতেই লেখো, মোল পার লিটার দিয়েই লেখো। তাহলে লবণ আয়নিত হলে তো অ্যানায়ন আর কি তৈরি করবে? ক্যাটায়ন। তাহলে এখানে কি পাবো? Fe3 প্লাস 3OH মাইনাস। তাহলে দ্রাব্যতা গুণফলের রাশিমালা মানে কেএসপি সমান কি লিখবো? Fe3 প্লাস হাইড্রোক্সিল আয়ন মাইনাস কিউব। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কেএসপি সমান 27 হবে না? S4 একক। কি ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো কি পারছো আয়নিত করতে? Pb2 প্লাস ASO4 3 মাইনাস, বাকিগুলো পারবা নাকি? এটা হলো Ag প্লাস, নাকি ভয় পেয়ে গেছো এটা দেখে? C2 এই যে যদি ক্যাটায়ন হয়ে চলে যায় পুরোটাই অ্যানায়ন, তাহলে C2H3O2 মাইনাস। ক্যালসিয়ামকে যদি আয়নিত করো প্লাস C2O4 পুরোটাই হলো তোমার অ্যানায়ন, তাহলে ওটা যদি 2 প্লাস হয় এটা কি করবা? 2 মাইনাস। বুঝা গেছে? তাহলে বাকিগুলো করে নিও। আচ্ছা, এবার একটা ব্যতিক্রম দেখো। মার্কিউরাস ক্লোরাইড এবং মার্কিউরাস আয়োডাইড, এগুলো যদি তুমি এটা এক্স ধরো আর এটা ওয়াই ধরে যদি তুমি ওই যে কেএসপি আর এস এর মধ্যে সম্পর্ক একক বের করো, দেখবা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এই অন্যান্য লবণ যেভাবে আয়নিত হতে দেখলো ওইভাবে আয়নিত হয় না। তাহলে দেখো এদের ক্ষেত্রে কি হয়, এই যে Hg2 যেখানে দেখবা
আমি একটাই দেখাই, Hg2I2, এই আয়নিত হয় যে এইভাবে Hg2 2 প্লাস I মাইনাস দুইটা আছে এই যে 2। তো এখানে আসলে Hg আছে হলো এই যে এই আয়ন। তো এই আয়নটার বৈশিষ্ট্য হলো, যেমন ধরো ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন, এরা কি দ্বিপরমাণুক হিসাবে থাকে। তো এই আয়নটার বৈশিষ্ট্য হলো এটা কি দ্বিপরমাণুক আয়ন হিসাবে থাকে। তাহলে এটা একটা, তার সাথে আরেকটা যুক্ত হবে, তাহলে কি হয়, এই দুটা যোগ করলে কি হবে, এই জি এই যে 2 আর এই যে দুইটা প্লাসের কারণে প্লাস। বুঝতে পারছো? তাহলে দেখো এটার কেএসপি কি হবে, কেএসপি এর রাশিমালা Hg2 2 প্লাস I মাইনাস স্কয়ার। তাহলে কেএসপি আর এস এর মধ্যে সম্পর্ক কি হবে, এর হলো এস, ধরো এর দ্রাব্যতা, মানে দ্রাব্যতা হলে কি হবে, এটা এস আর এটা কি হবে, এটা হবে 2s নাকি। এর দ্রাব্যতা যদি এস হয় মানে মোল পার লিটার, তো দ্রাব্যতাও তো ঘনমাত্রা নাকি, বলছি না এটা তোমাদের। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার আরেক নাম হলো দ্রাব্যতা। তাহলে আমরা স্টোকিওমিতিক সম্পর্ক থেকে কি বলতে পারি, এর ঘনমাত্রা যদি 1 হয় এরও কি হবে 1, এর হবে 2। এর ঘনমাত্রা যদি এস হয় এর হবে এস, এর ঘনমাত্রা হলো 2s। তো আমাদের এখানে কি বসাতে হয়, ঘনমাত্রার মানই তো বসাতে হয়। তাহলে s গুণন 2s স্কয়ার ইকুয়াল 4s কিউব। তাহলে দেখো তো এখানে s কি আসছে, s এর ঘাত কি আসছে বা পাওয়ার কি আসছে, কিউব। তাহলে এর কেএসপি এর একক হবে মোল পার লিটার কিউব। তো এই একটা ব্যতিক্রম ভালো করে পড়বা। কি বোঝা গেছে এটা? করো দেখে এই দুটা। আরে এটার উত্তর তো টিক দিয়েই রাখছি দেখি। আচ্ছা যাই হোক, এটা তো সলভ করেই দিছি নাকি, ওইটা করো। আরে এটাও করে দেওয়া কি ঘটনা। আচ্ছা দেখো আসলে শুদ্ধি পরীক্ষা করো তাহলে, যে আসলেই 27 অ্যান্সার আসে কিনা। আচ্ছা দেখো এস এর পাওয়ার কি দেওয়া আছে 3, এই 3টা কিভাবে আসে, এক্স প্লাস ওয়াই যোগ করে। তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান, সম্ভাব্য মান কি হতে পারে, 1 আর 2 বাদে, 1 2 বাদে কোনো কিছু চিন্তা করতে পারবা, হয় এই হবে না হলে এটা হবে, এর বাইরে তো আর চিন্তা করার কিছু নেই। তাহলে তোমার 2 আর 1, তাহলে 2 পাওয়ার 2 1 পাওয়ার 1, তাহলে এখানে কি হবে এস কিউব, তাই না। তাহলে এই এর মান কি আসবে 4 আসবে, তাহলে উত্তর তো ঠিক নাই। ঠিক আছে, এই জন্যই বললাম যে আসলেই ঠিক দিয়েছি কিনা দেখো। হিসাব কি বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা এমন টাইপ অঙ্ক করব, সেটা হলো এস দেওয়া আছে মানে দ্রাব্যতা দেওয়া আছে, কেএসপি বের করব, অথবা প্রশ্নে কেএসপি দেওয়া থাকলে এস বের করব। তাহলে কিভাবে করব এটা, প্রথমে আগে দেখবা এখানে যে দ্রাব্যতার মানটা দেওয়া আছে সেটা মোল পার লিটারে দেওয়া আছে কিনা, এটা আগে দেখে নিতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তো কেন মোল পার লিটারে কনভার্ট করতে হবে, কারণ দ্রাব্যতার গুণফলের সংজ্ঞায় বলা আছে যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফল। সুতরাং অন্য কোনো ঘনমাত্রা দিয়ে অঙ্ক করার সুযোগই নেই এখানে। আমার কথা কি বুঝতে পারছো? দ্রাব্যতার গুণফলে বলেই দেওয়া আছে মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা, মানে শেষে ওটাই তো বলা আছে। তাহলে এখানে অন্য কোনো ঘনমাত্রা দিয়ে অঙ্ক করার সুযোগ নেই। তাহলে তোমার প্রথম কাজ হলো এই এস কে মোলে কনভার্ট করো। তাহলে কি করতে হবে, আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। পিবিএস এর আণবিক ভর 207 প্লাস 32, তাহলে মোল পার লিটার হবে। দেখো তো কত হয়, 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার -14,
মোল পার লিটার। যদি এই অঙ্ক এমসিকিউ এ আসে, এই অঙ্ক যদি এমসিকিউ এ আসে, তাহলে সূত্র ব্যবহার করবা কেএসপি সমান এক্স পাওয়ার এক্স ওয়াই পাওয়ার ওয়াই এস পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? আর যদি সৃজনশীলে আসে, তাহলে এই যে এইভাবে করতে হবে। পিবিএস আয়নিত হয়ে উৎপন্ন করে পিবি টু প্লাস প্লাস এস টু মাইনাস। এর দ্রাব্যতা বা ঘনমাত্রা যদি এস হয়, এর এস এর এস। কি ঠিক আছে? তাহলে এটার কেএসপির রাশিমালা কি দাঁড়াবে? তারপর কেএসপির রাশিমালা লিখবা পিবি টু প্লাস এস টু মাইনাস, এখানে এস গুণন এস এস স্কোয়ার। এবার তুমি এস এর মান বসাও, 1.84 ইন্টু 10⁻⁻14 স্কোয়ার। ও আরেকটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গেছি, সেটা হলো দ্রাব্যতা গুণফলের যে একক বের করলাম, দ্রাব্যতা গুণফলের নির্দিষ্ট কোনো একক নেই। লবণ চেঞ্জ হলে দ্রাব্যতা গুণফলের এককও চেঞ্জ হয়। এই জন্য আমরা অঙ্কে দ্রাব্যতা গুণফলের কোনো একক লিখি না। তুমি যদি এখানে কোনো একক না লিখো, তাহলে কোনো ভুল হবে না। এবার এই অঙ্কটা করো তো দেখি। এই অঙ্ক করতে হলে ফেরিক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা লাগবে না? ঘনমাত্রা ওটাই তো দ্রাব্যতাই হবে। আমি যে এখানে ফেরিক হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রাটা বের করব, সেটাই ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বলা যাবে কিনা? কি আমার প্রশ্ন বোঝো নাই? এখানে ফেরিক হাইড্রোক্সাইড 200 ml দ্রবণে দ্রবীভূত করা হলো। তো আমি এখানে ঘনমাত্রা বের করে নিব, সেই ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা যাবে কিনা? কেন যাবে? এই যে সম্পৃক্ত দ্রবণ আছে, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হলো তার দ্রাব্যতা। তাহলে ঘনমাত্রা বের করব কিভাবে? এই যে যে বিখ্যাত সূত্র আছে সেটা ইউজ করবা, 1000 WmV। তাহলে 1000 W 0.714 M, আয়রনের 56 ধরে করো, দেখো 107 আসবে। ভি 200 ml। এই সূত্র জানো তো? এখানে কিন্তু ভি এর একক সরাসরি এমএল এ বসানোর জন্যই এস সমান এন বাই ভি সূত্রটাকে এই যে এই রূপে নিয়ে আসা হয়েছে। তাহলে কত হয়? 0.0334। ঠিক আছে তো হিসাব? আচ্ছা, এত মোলার দিলাম বা মোল পার লিটার দিলাম, সমস্যা নেই। এরপর বাকি কাজ ওই যে আগের মতোই। ফেরিক হাইড্রোক্সাইড আয়নিত হয়ে উৎপন্ন করে Fe3 প্লাস 3OH মাইনাস। এর যদি এস হয়, এর এস, এর হলো 3S। কেএসপির রাশিমালা তাহলে এটা হলো এস গুণন 3S কিউব, কত হয়? 27S4। এবার ওই এস এর মান এখানে বসায় দিবা। কি বুঝতে পারছো? এই যে এগুলো যত আছে এগুলো সব সলভ করে নিয়ে আসবা যত দূর পারো। হ্যাঁ, আচ্ছা, ওই জন্যই তো আমি বললাম, যে বলতে চাচ্ছিলাম যে ইনশাল্লাহ হ্যাঁ না ইনশাল্লাহ না, মানে ইনশাল্লাহ করবো নাকি ইনশাল্লাহ করবো না।